আওয়ামী লীগ ঠেকাতে পুলিশ, সেনা, বিজিবি মাঠে আলাদা করে নেমেছে। জামায়াতও কি আসলে বিকল্প পুলিশিং করতে চায় কিনা? জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ শেষে এক সাংবাদিককে পিটিয়েছেন এমন অভিযোগ এসেছে। অন্তত 10 জন সাংবাদিকের হেনস্থা করার অভিযোগ আসছে। এই ঘটনার ভিডিওতে এটা মোটামুটি দেখা যাচ্ছে যে কারা হামলা করছে, কারা আক্রান্ত হচ্ছে। তবুও জামাতের নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে বহিরাগত মানে বা অন্যরা এরকম করেছে। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে মমতাজ। জি, আপনাকে ধন্যবাদ। আপনি সহ আপনার প্রোগ্রামের সকল দর্শক এবং স্নিগ্ধা আপাকে সালাম আলাইকুম। আসলে এটার সাথে আমার মনে হয় এই দুইটা ঘটনার রেজেম্বলেন্স আমরা খুঁজবো না। আমার কাছে আমি যতটুকু জেনেছি, আমাদের আজকে সারাদিন একটা ওয়ার্কিং ডে ছিল, আমি বের হয়ে যতটুকু জেনেছি সেটা হচ্ছে এইরকম যে সেই সাংবাদিক বলছিলেন যে এত মানুষের কথা শুনতে পারবো না, মূল কথাটা বলেন। তো তিনি অধৈর্য হয়ে যাওয়ায় সেখানে বাকবিতণ্ডা হয় এবং সেখানে আসলে কি হয়েছে আমি এখনো জানতে পারিনি। আমি দেখলাম কোথাও থেকে একটা সম্ভবত দলের পক্ষ থেকে একটা দুঃখ প্রকাশ করা হয়েছে সেই সাংবাদিকের আহত হওয়ার ঘটনায়। এর বেশি আসলে আমার কিছু জানা নাই। তো এইটা লীগ ঠেকানোর আন্দোলন না বলে এটাকে আমরা একটা ওই স্থানীয় একটা সমস্যা এটা ওখানে হয়েছে, হয়তো অসহিষ্ণুতার কারণে হয়েছে, এইভাবে অ্যাড্রেস করতে চাই। না, আচ্ছা, প্রশ্নটা যদি আমি এমনভাবে করি যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটা ঠেকাতে অনেক রাজনৈতিক দলের পাশাপাশি কি জামায়াত ইসলামীও ছিল? মানে জামায়াত ইসলামী কি আওয়ামী লীগকে ঠেকাতে আজকে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে ছিল কিনা? এটা কি কোনো না, দেখেন, এটা এখন প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের দায়িত্ব, প্রশাসন এটাকে মেইনটেইন করবে। এবং আমি দলের পক্ষ থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন আমিও পাই নাই, দিতেও দেখিনি। এরকম কোনো ইনস্ট্রাকশন থাকার প্রশ্নই ওঠে না। এটা দলীয় কোনো এজেন্ডা না, এটা প্রশাসনের কাজ। আজকে 32 নম্বর এলাকায় কি জামায়াত ইসলামীর দলীয় কোনো প্রোগ্রাম ছিল না বা বিক্ষোভ ওরকম কোনো কিছু ছিল না? না, আমার জানা মতে না, এরকম কোনো কিছু ছিল না। আমরা মানে একটা আমরা নামই বলি bdnews24.com এরকম দেখতে পাচ্ছি যে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ শেষে সেখানে, আপনিও যেটার কথা বললেন যে ব্রিফিংটার কথা, সেই ব্রিফিংটা একটা বিক্ষোভ শেষেই হচ্ছিল বলে মনে হয়েছে যে জামায়াতে ইসলামীর আয়োজনে। মানে এটা আপনার মানে এ ব্যাপারে আপনার কিছু জানা নাই? না, আমি আসলে সরাসরি পার্লামেন্ট থেকে বের হয়ে এখানে এসেছি, এই ব্যাপারে আমি কিছু জানি না। আর বিক্ষোভ এটা 23 জুন উপলক্ষে ছিল কিনা এটা আমার আসলে জানা নাই। আপনাদের দলীয় এরকম কোনো অবস্থান বা দলীয় এরকম কোনো নির্দেশনা ছিল না, আপনি এটা বলছেন? জি জি। আচ্ছা, আমি একটু আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধার কাছে যাই। ডক্টর করিম, আমি দেখলাম যে এই মাসেই আপনি একটা টক শোতে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা দেশের জন্য ইতিবাচক হবে না। কিন্তু মানে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে নিষিদ্ধ করার আগে, মানে নিষিদ্ধ করা হয়েছে এই সরকার আসার মানে বা সেটা আইনে প্রণীত করা হয়েছে, তারপরেও এর আগে যে সরকার ছিল সেই সরকার আসার 8 মাস পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই 8 মাসে আওয়ামী লীগ নিজে থেকেই কোনো রাজনৈতিক কর্মসূচি আসলে করে নাই, এখনও তারা সেইভাবেই আছে। এখন কার্যক্রম নিষিদ্ধ করার আগেই বড় বড় নেতাদের আমরা বিদেশে চলে যেতে দেখছি। এখন আমি এটা মানে কেউ কেউ বলেন যে বিদেশে পালিয়ে গেছেন, সেরকমও দেখছি। এখন বিএনপি, জামায়াত, এনসিপির কেন মানে আওয়ামী লীগকে ফেরাতে সহায়তা করতে হবে? মানে এরকম মনে হয় না যে মানে আওয়ামী লীগকে ফেরাতে এটা এখন বিএনপির বা জামায়াতের বা এনসিপির দায়িত্ব যে তাদেরকে ফেরাতে হবে মানে বা সাহায্য করতে হবে? ডক্টর স্নিগ্ধা যদি একটু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ খালেদ ভাই এবং আমার সহ-আলোচক মাননীয় এমপি পান্ডিয়া মমতাজকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি কথাটি যেই অ্যাসপেক্ট থেকে বলেছি সেই অ্যাসপেক্টটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক যে চর্চা, সেই চর্চায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা কামনা করি এবং সেই জায়গাটা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বৃহৎ দল এবং সেটিকে আপনি যে ভাষায় যেভাবে বলেন না কেন, দল রিজেকশনের সলো দায়িত্ব জনগণের। জনগণ তার ভোটাধিকার চর্চার মধ্য দিয়ে একটি দলকে রিজেক্ট করবে। জনগণ আমার কাছে যে দৃষ্টিভঙ্গিতে যেটা হচ্ছিল যে আমি এটা এর আগেও বলেছি যে আপনি তাকে ভোট করার সুযোগ কেন দিলেন না। আমি কিন্তু এটা এখনো বলছি, আমি কিন্তু ইটস নট অ্যাবাউট আফটার ইলেকশন। আপনি দেখেন, আমি নেপালের ইলেকশনটা অবজার্ভ করেছিলাম, আমি সেখানে গিয়েছি এবং নেপালের পুরো ঘটনাটাকে যদি আপনি দেখেন সেখানেও তো একটা সিমিলার সর্ট অফ আন্দোলন হয়েছে এবং সেখানে কিন্তু এই যে সুশীল কাকারি যখন দায়িত্বটা নিয়েছিল, আপনি জানেন যে নেপালের লাইব্রেরি ওখানের আন্দোলনের সময় ভেঙে দেওয়া হয়েছিল, তাদের রাজার রাজপ্রাসাদ ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু সুশীল কাকরি দায়িত্ব নেওয়ার পর তিনি সেগুলোকে সবকিছু রিবিল্ড করার আদেশ দেন এবং আর একটি ভাঙচুরও হয়নি অন দ্য আদার সাইড। এবং ওখানে আপনার তারা যারা ছিলেন নেপালের যে তারা প্রত্যেকেই কিন্তু সেখানে ইলেকশন করেছে,
এবং বর্তমান নেপালের যে প্রধানমন্ত্রী সে ঝাপা পাচে, তার অপোজিশনে সেই নেতাই ছিলেন যেই নেতা নেপালকে শাসন করতো। তো আমরা কি করেছি, আমরা আমাদের এটাকে আমাদের পলিটিক্যাল, আপনি আপনি একদিকে সকলেই বলছে যে জনগণ দ্বারা তারা রিজেক্টেড হয়েছে, একটা আপরাইজিং এর মধ্য দিয়ে তারা চলে যেতে বাধ্য হয়েছে। সেই দলকে আপনি কেন কি হেতু কারণে আমার আইন করে, কি হেতু কারণে আমাকে এইভাবে তাকে ঠেকানো লাগবে? কারণ এটা তো একটা অভ্যুত্থানের শক্তির একটা স্পিরিট আছে না? আপনি তাকে ভোট করতে দিলে জনগণ তাকে রিজেক্ট করে দিবে, এবং এই রিজেকশন হবে হচ্ছে একটা পলিটিক্যাল হেলথি সিস্টেমের মধ্যে, যেটা তারা ডিজার্ভ করে। সেটা যে কোনো দল, শুধু তারা বলবো কেন, আপনার যে কোনো দলই তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। এবং আপনি দেখেন এরপরে তারা বিভিন্ন জায়গায়, আপনি যদি তাদের কথাবার্তা শোনেন, তারা বিভিন্ন জায়গায় এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকে ষড়যন্ত্রের কথা বলছে, সেটাকে বিভিন্ন পরাশক্তির সাথে যুক্ত, এগুলোর সাথে যুক্ত, ইত্যাদি ইত্যাদি করছে না। এই করার সুযোগটা কিন্তু তারা এজন্যই পেয়েছে, তার কারণ আমরা এই ধরনের একটা আইন করে তাকে এক্সক্লুড করে রেখেছি। আপনি যখনই তাকে এখানে নিয়ে এসে দিতেন এবং জনগণ দ্বারা যখন সে রিজেক্টেড হতো, তখন কিন্তু তার এই স্পিচ গুলা বলার কোনো সুযোগ ছিল না। আচ্ছা, ডক্টর স্নিগ্ধা, আপনার এই কথাগুলির সাথে আমি একমত, কিন্তু আসলে আপনি যদি আপনি কিছুটা বলেছেন, কিন্তু আরেকটু যদি বলেন যে জনগণ বলতে আমরা আসলে কি বুঝি? জনগণ বলতে কি আমরা জুলাই আগস্টের আন্দোলনের কথা আমরা বুঝবো না? জনগণ বলতে কি আমরা গণভোটের রায় বুঝবো না? জনগণ বলতে কি আমরা বুঝবো না যে এই জনগণ সংসদে জনপ্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন, তো তারা যে সিদ্ধান্ত নিবে সেটা কি জনগণের সিদ্ধান্ত হবে না? মানে প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রেই কি আমাদের জনগণের কাছে যাইতে হবে? এই জনগণ যদি আজকে বিএনপিকে 220টা, জামায়াতকে 80টা সিট দিয়ে পাঠায়, তাহলে বিএনপি এবং জামায়াতে ইসলামী যে সিদ্ধান্ত নেবে সেটা তো জনগণেরই সিদ্ধান্ত। এখানে আমি আপনার সাথে আমি আপনার সাথে একমত হচ্ছি না, এই কারণে হচ্ছি না। আপনি যেমন জনগণ, আমি আপনাকে বলতে চাই যে যিনি আওয়ামী লীগের সমর্থক, যে ভোটাররা আওয়ামী লীগের সমর্থক, তারাও তো এখানের জনগণ, রাইট? প্রচুর জনগণ। দেখেন খালেদ ভাই, একটা ইলেকশন হয়েছে, সেখানে অনেক মানুষ অনেক ভোটে গিয়েছে, সেটা যেমন সত্য, এটাও সত্য। আমি যেহেতু ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহরে থাকি, যেই ভোট কেন্দ্রে যেই ধরনের ভোটারের সংখ্যা, মানে আপনার সহজ করে বলি 96 এর ভোটারের সংখ্যা, 91 এর ভোটারের সংখ্যা, এমনকি 2008 ইলেকশনের ভোটের মতো করে কিন্তু ওই রকম ভোটারও কিন্তু যায়নি। এবং আপনি তো প্রথমেই ওই ভোটারদের পছন্দ হোক বা না হোক, আপনি তো সেখানেই একটা বার দিয়ে তাকে এক্সক্লুড করে রেখেছেন, তাই নয় কি? তাহলে আপনি তো এখানে এইটা যে সকল জনগণের প্রতিনিধিত্বকারী তা তো না, আপনি তখন এটা তাকে করেছেন। এক, দুই, আরেকটা কথা আমি বলি, আপনি যদি জনগণের রায়তে, আমি তাহলে একটা প্রশ্ন করি খালেদ ভাই, আপনি বললেন জনগণের রায় ছিল হচ্ছে গণভোট হয়েছে আপনার কি নিয়ে? গণভোট হয়েছে হচ্ছে জুলাই সনদ নিয়ে। গণভোট কি এটা দিয়ে দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত দেন? তাহলে এটা যে জনগণের রায়, এই যে বক্তব্যটা আমি আচ্ছা ঠিক আছে, এইটাও তর্কিত, কিন্তু ঘটনা হচ্ছে যে জনগণ যাদেরকে প্রতিনিধি করে সংসদে পাঠাইছে সেটাও কি জনগণের রায় না? গণতন্ত্র তো এমনই, ধরেন আপনি 51% লোকের রায় পেলেন, 49% লোক আপনার বিপক্ষে রায় দিল, কিন্তু আপনার তো আসলে সেই 51%কেই আপনার প্রতিনিধি ভাবতে হবে। মানে আমরা এটা ভাবতে পারতেছি কিনা, মানে নাকি আপনার কাছে মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিকে এক্সক্লুড করাটা এটা? আমি মনে করি যে গণতন্ত্র মানে হচ্ছে 1% জনগণও যদি থেকে থাকে তার কথাও শোনা। আমার পড়াশোনা কিন্তু তাই বলে, কিন্তু মানা হয়তো না, এবং তার অধিকারকে নিশ্চিত করা সবচেয়ে ইম্পর্টেন্ট, তার অধিকারকে নিশ্চিত। আমি এই জায়গায় একটু মাননীয় মমতাজ এমপি আপনাকে একটু জানতে চাইবো যে আপনি কি এই ব্যাপারটা, মানে যে প্রশ্নটা ডক্টর স্নিগ্ধা তুলেছেন সেটা খুবই যৌক্তিক প্রশ্ন, যে আপনি আসলে জনগণের উপর ছেড়ে না দিয়ে এটাকে আইন করে নিষিদ্ধ করতে হবে কেন? এবং সেইটা জামায়াতে ইসলামী সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম, তাদেরকে এরকম বিভিন্ন নিষিদ্ধের প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেওয়া হয়েছে। আপনি আপনার দলের পক্ষ থেকে এরকম দল নিষিদ্ধ করার ব্যাপারটা সমর্থন করেন কিনা, যেই প্রশ্ন আসলে ডক্টর স্নিগ্ধা তুলেছেন? ওকে, আমার এখানে একটা জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা নিষিদ্ধ ঘোষিত তো একটা দল না, এটা তো রিসেন্টলি, এর আগেও আমরা বেশ কিছু আমরা যদি বলি চরমপন্থী দলকে নিষিদ্ধ হতে দেখেছি। তাদের বেলায়ও কি স্নিগ্ধাপা এই মানসিকতা পোষণ করেন কিনা যে তাদেরকে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসতে দেখতে চাই এবং তাদেরকে দেখতে চাই যে তাদের জনসমর্থন কত? যারা ধরেন 63 জেলায় একসাথে বোমা হামলা ঘটিয়েছে, যারা বিভিন্ন সময় নাশকতার চেষ্টা করেছে বা করেছে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে দল হিসেবে একটা প্রশ্ন আমি শুধু জানতে পারি কি, আপনি কি যখন আপনি বিবেচনা করবেন তখন আপনি কোনো ওয়েটেজ দিবেন কিনা, মানে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশে সমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগের যে গুরুত্ব, সেই একই গুরুত্ব আপনি 63 জেলায় যারা বোমা হামলা করেছে বা আপনি যাদের সর্বহারার কথা আপনি বলেছেন, তার ওয়েটেজের দিক দিয়ে কি আপনি একই রকম জায়গা বা একই রকম সমর্থন আপনি, নাকি আপনি মনে করছেন? ওয়েটেজের ব্যাপারটা হচ্ছে ওয়েটেজ আননোন। আচ্ছা, ওয়েটেজ আমরা জানি না, তাই না? 17 বছরের ফেসিজমের পরে আসলে বাংলাদেশে আওয়ামী লীগেরও ভোটের ওয়েটেজ কতটা আমি আপনি কেউ জানি না। ওকে, উই হ্যাভ নেভার টেস্টেড। নাম্বার 2 হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যেই বয়ানগুলো আছে সেগুলো একাডেমিক্যালি ওকে, কিন্তু আওয়ামী লীগ কি ফিরে আসতে চাচ্ছে রাজনীতির মাধ্যমে?
আওয়ামী লীগের কারোর মধ্যে কি আমরা যে তাদেরকে যে নিষিদ্ধ করা হলো সেটার ব্যাপারে আপিল করা বা সেটার ব্যাপারে একটা পাল্টা জবাব চাওয়া হাইকোর্টের কাছে কিংবা নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার কোনো ইচ্ছা আমি এ পর্যন্ত কারোর মধ্যে দেখি নাই, না তাদের পালিয়ে যাওয়া নেত্রীর মুখে, না তাদের এই দেশে যারা আছে সেই জনসংখ্যার মুখে। আমি এইখানেও একটা ছোট প্রশ্ন একটু করে রাখতে চাই, আপনি মানে আমাকে সেটার ক্ষেত্রে হলো যে আমরাও এই দাবি করতেছি যে আপনার বিরুদ্ধে নিষিদ্ধ করেছে, আপনারা এটা কেন আইন আদালত এটা ফেস করতেছেন না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আইন আদালত ফেস করার মতো একটা ন্যায্য আইনি কাঠামো আমাদের দেশে আছে কিনা। আমরা কিন্তু দেখতেছি যে এই দেশে যারা আওয়ামী লীগের, এমনকি আওয়ামী লীগ করে না, সাংবাদিক বা অন্য কিছু করে, তাদেরকেও যে যে মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে যে যে মামলার হুমকি দেওয়া হয়েছে, তাদের পক্ষে আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা যে এসে এগুলি আইনিভাবে ন্যায্যতার ভিত্তিতে মোকাবেলা করা। তাদেরকে এটা টেস্ট করতে হবে। আর দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন এটার জবাব কিন্তু আবার আমি দিব না, এটার জবাব হচ্ছে যারা এটা ইমপ্লিমেন্ট করছে তারা দিবে। আমি আমার জায়গা থেকে আমার পলিটিক্যাল লমেকার জায়গা থেকে আপনি যদি বলেন, আপনি তো ল বানান। হ্যাঁ, কিন্তু ইমপ্লিমেন্টেশনে তো এখন আমার দল নাই, সুতরাং আমি আমার পার্টির ফিলসফি নিয়ে এখানে আপনাকে বলবো না। আমি আপনাকে বলছি নিয়ম কোনটা চিন্তা করছি, যেটা হচ্ছে যে দেখেন, এটাও আপনার প্রশ্নটাও তারা পারবে কিনা এটাও তো তাদেরকে টেস্ট করে দেখতে হবে, তাই না? মানে মরিয়া প্রমাণ করতে হবে। সেটা ছাড়া মরতে হবে কেন? আমাদের সামনে তো উদাহরণ আছে, অন্তত না, আপনি একটা দুইটা উদাহরণ দেখেন, তার পাশাপাশি দেখেন দেশে থেকেই ঢাকার প্রাণকেন্দ্রে বসে থেকেই আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করা, তাদের ব্যাপারে কথা বলা, এটা তো হচ্ছে, তাই না? আমি বলবো যে এটাকে আইনিভাবে, এক হচ্ছে আইনিভাবে মোকাবিলা করা, দুই হচ্ছে রাজপথে আসার, নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরত আসার কোনো ইচ্ছাকে আপনি এ পর্যন্ত দেখেছেন কিনা? খুবই ভ্যালিড প্রশ্ন। আমি ডক্টর স্নিগ্ধা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি আসলে কোনো মানে এটা তো ঠিক যে আমি যদি নিষিদ্ধ জিনিসটা পছন্দ না করি এবং আমি তো এটাকে টেস্ট করব, আমি টেস্টটা কেন করতেছি না আওয়ামী লীগের জায়গা থেকে প্রশ্ন করেছেন, এবং তিনি এর আগে যে প্রশ্নটি করেছেন এটা সকল দলের ক্ষেত্রে এটা সত্য হবে কিনা, এর আগে যেসব দল নিষিদ্ধ হয়েছে, দুটি ব্যাপারেই যদি আপনি একটু বলেন। জি, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন বলছেন এর আগে সকল দল নিষিদ্ধ হয়েছে কিনা বা আগে, আমি খুব স্ট্রংলি একটা কথা বলি, আমি এটা একটু জানতেও চাই যে যারা 63 জেলায় করেছেন তারা কি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন প্রাপ্ত কোনো রাজনৈতিক দল? প্রথম প্রশ্ন কিন্তু এটা, নাকি তারা কোনো একটি মতাদর্শের উপরে নির্ভরশীল একটি ভিন্ন সংগঠন ভিত্তিক দল যারা কিনা সেই আদর্শকে কনফাইন করার জন্য এই আপনার মানে আপনার রিজার্ভেশন কি শুধু রাজনৈতিক দল নিয়ে? মানে ধরেন আজকে আজকে প্রেস ক্লাবের বা সাংবাদিকদের একটা সংগঠনকে নিষিদ্ধ করা হলো, তাহলে কি আপনার না আমি বলতে চাচ্ছি না, নো, আমার এক্সপ্লেনেশন পয়েন্ট হচ্ছে আমরা যখন রাজনৈতিক দল নিয়ে কথা বলবো, দেখেন রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা থাকবে কি থাকবে না সেটা জনগণ দ্বারা জাস্টিফাইড হওয়ার সুযোগ আছে, কিন্তু অপরাপর সংগঠনের ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা থাকবে কি থাকবে না সেটার দায় দায়িত্ব কিন্তু জনগণের হাতে না, সেইটার দায় দায়িত্ব কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, আলাদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তার হাতে। আমি যদি এখন দুটাকে একই প্ল্যাটফর্মে মিলাই, এটা খুবই স্ট্রম্যান একটা ফ্যালাসি হবে, ঠিক আছে? এই যুক্তিটা আসলে হলো না, কারণ আপনি যখন পলিটিক্যাল পার্টি হবে, যে পলিটিক্যাল পার্টি, আপনি যে সাংবাদিক সমিতির কথা বলছেন তারা কি আমাদের কাছে এসে ভোট চাবে আর আমরা কি তাকে প্রত্যাখ্যান করবো, এরকম কিছু কি? আচ্ছা ওকে, আচ্ছা ডক্টর করিম, আপনি এইটা বলবেন কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার যেটা মনে হয়েছে যে স্ট্যান্ড পয়েন্ট যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করা উচিত না, সেটা শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নাকি সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই আপনার এটা সমান? সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত না। নো, আমি এটা একদমই মনে করি না যে কোনো প্রকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত। এবং আমি এটা পয়েন্ট বলি, এবং আমি এই কথা যখন বাংলাদেশ আওয়ামী লীগ 24-এর আগে মাত্র 1 তারিখে, খেয়াল করেন কিন্তু 1 তারিখে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, আমি কিন্তু সেই সময়ও এই একই স্ট্যান্ডে ছিলাম, ঠিক আছে? কারণ আমি এক্স্যাক্টলি, কারণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার এখতিয়ার কেবল এবং কেবলমাত্র জনগণের। আমার অবস্থান এখানে খুব স্পষ্ট। সেটা কি জনগণ কি করে নিষিদ্ধ করবে? ধরেন জনগণ, আপনি ভোটে আসবেন, আপনি ভোটে দাঁড়াবেন, আপনি ভোটে প্রার্থিতা পাবেন না, আপনি রিজেক্টেড হচ্ছেন, এবং সেক্ষেত্রে এমনও ল আমাদের করা উচিত। ধরেন এমন অনেক পার্টি আছে খালেদ ভাই, যেটা দেখা যাচ্ছে যে কোনো মানে বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে তার ঠিক আছে, এবং কোনো পাচ্ছে না, সে কোনো একটা আসনও পাচ্ছে না, সেটা যদি এরকম পরপর 3 বার হয়, আপনি তখন সেই প্রার্থীকে বাতিল করে দেন। আমি সেই প্রার্থীকে তখনই দেখি না। উই নিড টু থিংক ইন দ্যাট ওয়ে। ওকে, ঠিক আছে, তাহলে এইটা একটা ছোট মানে এটা লেজের প্রশ্ন। ধরেন আমি এর আগে যে দেশে ছিলাম, জার্মানিতে, যে ফেসিস্টদের বা যদি আমি বলি অ্যাডলফ হিটলারের অনুসারী দলকে যে নিষিদ্ধ করা হয়েছে, বা ওইটাকে আপনি কিভাবে দেখেন? ওটা তো জনগণের উপরে ছাড়া হয় না, ওটা একটা প্রশাসনিক বা আদালতের সিদ্ধান্ত দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ওটা আপনি কিভাবে দেখেন?
আপনি এই কথাটা বলবেন সেটা খুবই কমন, এবং এই যুক্তিটাও নিয়ে আসা আমি হচ্ছে। এবার আনকমন কথা করতে বলবো, বলেন। না না না, এটা জাহেদ ভাইও বলে। জি। এখন আমি আমার একাডেমিক জায়গা থেকে কথা বলি। জি। হিটলার, অ্যাডলফ হিটলার ওয়াজ, মানে ওনার যে গ্যালাটিন এবং ওনার যে ব্যাপারটা, সেটা কিন্তু উইদিন দ্য পিপলের মধ্যে লিমিটেড ইনটু না। এখানে তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে রেশিয়াল মুভমেন্ট, জাতিগত মুভমেন্ট। আপনি একটা রেশিয়াল ডিলিং করেছেন, এবং এখানে বহু জাতি রাষ্ট্রের কিন্তু এটার সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। এটা Okay. উইদিন দ্য টেরিটরির মধ্যে কিন্তু সীমাবদ্ধ একটা বিষয় ছিল, তা না। আরেকটা বিষয়, আমি অ্যাজ এন একাডেমিক আমি এটা অস্বীকার করতে পারবো না, হিস্টোরিক্যাল টাইম এন্ড পিরিয়ডের কিন্তু একটা বিষয় আছে। যে সময়ে আপনি এই রেফারেন্স আমাকে দিচ্ছেন, সেই সময়ে কি ডেমোক্রেসি ওইভাবে স্টাবলিশড? Okay. সেই সময় কি আমরা ডেমোক্রেটিক এই ধরনের তাহলে প্র্যাকটিসের আমরা মধ্যে গিয়েছি? আমরা দুইটা জিনিস পাইলাম। এক হচ্ছে যে এটার মধ্যে কিছু মানে ফ্যাক্টর ডিটারমিনিং এই সিদ্ধান্ত আছে, তাই তো, যে ও Exactly. যেহেতু হিটলারের দল যেহেতু রেশিয়াল কিলিং করছে সেইটা একটা। দুই হচ্ছে টাইম একটা ফ্যাক্টর আছে, যে এই ফ্যাক্টরটার মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে ওই সময় ছিল না, তাই এখন করা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে যে মানে হিটলারের দলটাকে নিষিদ্ধ করাটা ঠিক আছে, যেহেতু এই দুইটা ফ্যাক্টর। আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ এটা করা বলিনি, আমি এটা বলিনি। আমি যেটা বলেছি যে হিটলারের টাইম ফ্রেমে যেই ধরনের পলিটিক্যাল চর্চা করা হয়েছে, সেই Okay. পলিটিক্যাল চর্চাকে আপনি যেভাবে দেখবো, সেটা আমি 2026-এর টাইম ফ্রেমে একইভাবে দেখবো কিনা। তাহলে আমি একদম সহজ করে বলি, দেখেন, আমি এবং আপনি, আমি ব্যক্তিগতভাবে আমি কখনোই মনে করি না, যদিও ইভেন তো সেটা শরিয়া আইনেও আছে, আপনি বেত দিয়ে মারতেছেন, হ্যাঁ, আপনি তো ওখানে বেত্রাঘাতের কথা তো বলা আছে শাস্তি হিসেবে, কিন্তু আমি একজন মানুষ হিসেবে 2026 সালে তো কাউকে বেত্রাঘাত করে মারা হোক, এটা তো আমি সমর্থন করতে পারি না। Okay. এখন ওই কনটেক্সটে টাইম পিরিয়ডে যদি আপনি সেটাকে নিয়ে দুইটা কি factor, করেন, হ্যাঁ। এটা ভেরি ডিফারেন্ট কেস। এটা কখনোই আমি মনে করি না এটা মার্চ এটা 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 আসলে তুলনীয় না। আচ্ছা, ওকে, আমি এটা নিয়ে পরে ইয়ে করবো। মার্জিয়া মমতাজ এমপি, আপনার কাছে কি ব্যাখ্যা সন্তোষজনক মনে হচ্ছে যে তিনি সবসময় একই অবস্থানে থাকতেছেন, যে রাজনৈতিক দলগুলিকে আসলে নিষিদ্ধ করা যায় না, ভোটে দিলে তারা যদি আসলে জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে, সেটাই আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে কথাটা। মানে আওয়ামী লীগকে আমরা এতটা ভয় কেন পাচ্ছি যে ওরা রাজনীতিতে আসলেই আবার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এরকম আমাদের মনে হচ্ছে কিনা আসলে? ওকে, আপনি যেহেতু ভয়ের মতন একটা খুব বেসিক ইমোশনকে সামনে নিয়ে আসছেন, আমি আসলে এখানে বলতে চাই ব্যাপারটা ভয় না, ওকে, ব্যাপারটা ঘেন্না, অনীহা। ওকে, এখানে যদি আপা যেই গ্রাউন্ডে কথা বলছেন, একাডেমিক্যালি এটা ঠিক হতে পারে, আমরা একটা পলিটিক্যাল সায়েন্টিস্ট, কিন্তু আমরা যদি গ্রাউন্ডে আসি, এই ইন্টারিম গভর্নমেন্ট যদি এই ব্যাপারটাতে আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের শিথিলতা অবলম্বন করত, তাহলে আপনি দেখতেন যে মানুষ তাদেরকে কোনোদিন ক্ষমা করতো না। কারণ এখানে রক্তের দাগগুলো এখনো দগদগে, এখানে ক্ষতগুলো এখনো জীবিত, তাই না? তো আমি আপনারা হয়তো, আমি একটু বলি ভাই, আপনারা হয়তো দেখেছেন, আমি সংসদে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমার ঠিক ডান পাশে একজন শহীদের মা বসেন, এবং আজকে ওনার বক্তৃতা ছিল, বাজেট বক্তৃতা শেষে উনি শুরুতেই ওনার খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন, এবং বসার পরে বেশ প্রায় ঘন্টাখানেক লাগলো ওনার স্থির হতে। হ্যাঁ, এই ইমোশনকে সামনে রেখে আপনি যেটাকে বলছেন ভয়, আমি সেটাকে বলবো অনীহা, আমি সেটাকে বলবো ঘেন্না, আমি সেটাকে বলবো প্রতিশোধ স্পৃহা। এখন আমাদের দেশের মানুষের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, জেনারেল মাস পিপলের কথা বলছি, নট এনি পলিটিক্যাল এন্টিটি অনলি, যেই সময়টা ইভেন পুলিশও ছিল না, কথা ছিল, মানে আমরা যেটা ধারণা করেছিলাম, ইভেন আপনি জানবেন যে প্রবাসে একজন আওয়ামী লীগের একজন সমর্থক তিনি প্রকাশ্যেই বলেছেন যে এই সরকার নেমে গেলে আমাদেরকে কচুকাটা করে ফেলা হবে। সেই লেভেলের কচুকাটা হয় নাই, বরং উল্টা মানুষ গিয়ে মানুষকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। এই জায়গায় এসে আমি রাষ্ট্রীয়ভাবে সহনশীলতা নিয়ে কোনোই প্রশ্ন করতে চাই না, বরং আমি বলবো যে 24-এর এই সময়টাকে আমরা এত তাড়াতাড়ি যারা ভুলে যেতে চাই, তাদের কাছে দেশের ভ্যালু আসলে কি? খালি কি একটা ভূখণ্ড, মানুষ না? না, মাননীয় এমপি, আমি আপনার শব্দ থেকেই ধার করে আপনাকে বলি। আপনি বলছেন যে অনীহা, প্রতিশোধ স্পৃহা, ঘৃণা, শহীদের মায়ের আজকে যে আপনি সংসদে শুনেছেন, সেই সব কথা আপনি যেরকম জানছেন, আপনি যেরকম মানছেন, আপনি কেন ধারণা করে নিচ্ছেন, বা আপনার কেন মনে হইতেছে যে বাংলাদেশের 17 কোটি লোকজন এগুলি ভুলে গেছে, 17 কোটি লোকজনের এটা মনে নাই? আপনি কেন তাকে ভোটে দিয়ে প্রত্যাখ্যাত হইতে দিতেছেন না, ভোটে দিয়ে তাকে ঘৃণিত হইতে দিতেছেন না, ভোটে দিয়ে আপনি তার প্রতিশোধ স্পৃহা করতেছেন না? আমরা তো আওয়ামী লীগকে মনে করতাম যে ও সরকারে বসে আছে, সেজন্য ভোটে দিলে আমি ভোটটা দিতে পারবো না। এখন তো সরকারে নাই, এখন আমি ভোটে দিয়ে কেন ওকে আমি যাচাই করতেছি না? মানে এই জায়গায় আমার প্রতিশোধ স্পৃহা, ঘৃণা, অনীহা কোনটা আমাকে বাধা দিচ্ছে? আমি কি মনে করতেছি সবাইকে নৌকায় ভোট দিয়ে আসবে? না, কেন নৌকায় সবাইকে নৌকায়? ঠিক আছে, তাহলে কেউ নৌকায় ভোট দিবে না, ও 0% ভোট পাবে। কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? অ্যাবসলিউটলি। আমি মনে করি না যে রাজনৈতিকভাবে এটাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে, অ্যাবসলিউটলি। বরং, এবং আমি 24-এর প্রেসাইডিং অফিসার ছিলাম, 24-এর নির্বাচন আমি দেখেছি 17টা ভোট পড়েছে সারাদিন আমার সেন্টারে। আমি নিজে 24-এর ইলেকশনের সময় ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম দুপুর 11টা পর্যন্ত, কোনো কেন্দ্রে 13টা, 14টা, 15টা ভোট পড়েছে ঢাকার মধ্যে। আমি সেটা লাইভ ইয়াতে বলছিও, মানে এটা যে আমি এখন বলতেছি ব্যাপারটা এরকম না, কিন্তু ঘটনা হচ্ছে যে
মানে আপনি একটু কন্টিনিউ করবেন এটাকে মাথায় রেখে যদি এটাকে মাথায় রেখে, জি রাইট। এটাকে মাথায় রেখে বিষয়টা হচ্ছে এটা কিছুতেই এই ভয় না যে আসলে ওরা ভোট পেয়ে যাবে, বিষয়টা সেটা না। বিষয়টা আপনি যদি এটার ভুল কারণ জানতে চান আপনাকে ইন্টারিম গভর্নমেন্টের কাউকে জিজ্ঞেস করতে হবে। আর আমি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলতে পারি আমার পার্টি কেন এটাকে সমর্থন করেছে। সেটা হচ্ছে এই তাদের এই কার্যক্রম, বিশেষ করে 17 বছরের গুম খুন এবং শেষ 1 মাসে তাদের কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম, এবং সবার শেষে তারা পালিয়ে যাওয়ার পরে তাদের যেসব জিনিস রিভিল হলো, সবকিছুর পরে একটা জাতির কখনোই, দেখেন একাডেমিয়া আমাদেরকে স্বাধীনতা এনে দেয় নাই 24-এর। একাডেমিয়া আমাদেরকে বলে নাই এখন এটা করো, এটা জাস্টিফাইড, ইট ওয়াজ ডিসাইডেড বাই পিপল। এই জন্য আমি বলবো এখানে জনগণের অভিপ্রায় সবার উপরে। আপনি শিওর যে জনগণের অভিপ্রায় এটাই কথাই, জনগণের যে অভিপ্রায় মানুষ চেয়েছে, ইন্টারিম বাস্তবায়ন করেছেন। ইন্টারিম যখন বাস্তবায়ন করেছেন তখন যদি মানুষ না চাইতো আমরা তখন মুভমেন্ট দেখতাম, দেখি নাই। এটা চাইতে বড় প্রমাণ আমি কি ধরবো না। এখন আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, মাননীয় এমপি, যে 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল একই ভাষায় আওয়ামী লীগ বলছে জনগণ এটা চায় সেই জন্য আমি জামাত ইসলামের লোকদের ফাঁসি দিচ্ছি, জনগণ চায় সেই জন্য আমি শাপলার মধ্যে এই কাজ করছি, জনগণ চায় আমি এটা করছি। যদি না হয়তো তাহলে আমি মুভমেন্ট দেখতাম। শেখ হাসিনা এরকম বলতো, এবং উনি আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা হ্যাডম শব্দটা বারবার শুনছি, জনগণের সাথে থাকলে হ্যাডম থাকলে আসেন পথে। আমরা দেখি নাই, আমরা দেখছি ছিল দেখেই মাওলানা সাঈদীর রায়ের পরের দিন 200 জন হত্যা হয়, তাই না? না, আপনি তো হত্যা তো আর কোনো সমাধান না। এখন আপনি বলবেন যে আপনি কোনো মুভমেন্ট দেখেন নাই সেই জন্য এটা জাস্টিফাইড, এইটা আমি নো, সেটা আপনাকে জানতে হলে ইন্টারিমের কাউকে জিজ্ঞেস করতে হবে। আমি আপনাকে ক্লিয়ার করেছি পার্টি হিসেবে আমার পার্টি কেন এটাকে সমর্থন করেছে। এবং দেখেন এই যে 2টা দাবি যে মানুষ তো বের হতোই, সেটা একটা ছিল, একটা দাবি করা হচ্ছিল মানুষকে আটকে রেখে, আরেকটা দাবি করা হচ্ছিল যখন দিনে 100টা করে মব হচ্ছে বাংলাদেশে, তাই না? তো সেখানে তো মানুষ চাইলে বেরই হতে পারতো। তারপরেও বুঝি না এটা আবার একটু বলেন তো। আমি তো ওই সময় দেখলাম যে ওইটার কথা আপনি বলছেন যে জনগণ তো বেরই হতো, আমার সিদ্ধান্তকে যদি জনগণ পছন্দ নাই করে তাহলে জনগণ বের হবে। এটা যখন তিনি বলতেন তখন তার পেটোয়া বাহিনী মানুষের ঘরে গিয়ে তুলে এনে রাষ্ট্রীয় বাহিনীর কাছে রেখে নির্যাতন করছে। অন্তর্বর্তী সরকারের সময় ইন্টারিমের সময়ের কেসের সাথে তো তুলনা করা যায়। তারপরেও না, মানুষকে কি কণ্ঠরোধ করা হয়েছে ইন্টারিমের সময়ে? ইন্টারিমের সময় তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগেও আওয়ামী লীগের কণ্ঠস্বর তো শোনার ক্ষেত্রে আমরা দেখি নাই যে ইন্টারিম বলতেছে যে আওয়ামী লীগ ইচ্ছা করলে কথা বলতে পারবে, বরং উল্টাটাই বলছে। ইন্টারিম বলা ছাড়া আওয়ামী লীগ নেমেছে, আমরা আওয়ামী লীগ নেমেছে কিনা যায় না। মাতিয়া মমতাজ, আমি দেখতে পাই যে আমি দেখতে পাই আওয়ামী লীগ যদি 4 জনের মিছিল বা 4 জন আওয়ামী লীগের লোকজনকে খুঁজে খুঁজে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে, এটা আমি দেখেছি। এখন সেই মামলার মধ্যে কথা বলে, সেই মামলা এটাও যেরকম সত্যি সেরকম এক জায়গায় আওয়ামী লীগের কমিটিতে ছিলেন এরকম একজনকে আমাদের সাথে সংরক্ষিত মহিলা আসনে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ আপনাকে যদি এখন জামায়াতে ইসলামের মধ্যে অনেক আওয়ামী লীগের লোকজন জয়েন করেছে, তো এটাতে তো অসুবিধা নাই। কারণ যে পার্টি ক্ষমতায় থাকে, আমি ব্যাকগ্রাউন্ডে যেই থাকি, আমি যখন ক্ষমতায় চলে আসবো তখন তো এটা অসুবিধা নাই। আপনি এটা জানেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক জামাত ইসলামীর বা ছাত্রলীগের মধ্যে অনেক ছাত্র শিবিরের লোকজন। আমি আপনার প্রশ্নটাতে ফেরত যাই, আমি যে 2টাতে নিষ্কৃত তুলনা করেছি, মানুষকে কথা বলতে না দিয়ে কই এখানে কোনো শব্দ নাই বলা, আর মানুষের যখন বাক স্বাধীনতা আছে তখন বলা যে হ্যাঁ কেউ প্রতিবাদ করেনি, 2টা আলাদা, 2টা দাবি আলাদা। ঠিক আছে, আপনি বলছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমার মনে হচ্ছে আপনি আওয়ামী লীগের লোকজনকে যদি জিজ্ঞেস করেন তারাও বলবে যে অন্তর্বর্তী সরকারের সময়, এই সরকারের সময় আমার বাক স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের পর্যন্ত বন্দী করে রাখা হয়েছে, খুনের মামলা দেওয়া হয়েছে, মানে যা নয় তা করা হয়েছে। তো একইভাবে তারা বলবে যে কারণ আমার বাক স্বাধীনতা ছিল না। আমার মনে হয় মানে বাক স্বাধীনতার ব্যাপারটা তো এরকম না যে আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করি, যেটা আমি মনে করি। আমি আপনাকে একটু ছোট করে মনে করে দিই, জামায়াতে ইসলামীর আমির 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের ঠিক পরপর আমার যতটুকু মনে পড়ে, উনি কিন্তু এই নিষিদ্ধের বিপক্ষে, কোন দল নিষিদ্ধের বিপক্ষে তার এবং তার দলের অবস্থান জানিয়েছিলেন। ওইটা পরবর্তীতে পরিবর্তন হয়, কিন্তু তার মানে শুধু আওয়ামী লীগের না, জামায়াতে ইসলামের আমির এটা কেন বললেন এটাও উনি সাস্টেন করতে পারেন না আসলে, মানে এইটাও বললে যেতে পারেন নাই। পরে উনার কথা থেকে উনার ফিরে আসতে হয়েছে কিছুটা। এটা হচ্ছে আমার। তাহলে তো এখান থেকে আপনি বুঝতেই পারছেন যে জনগণের অভিপ্রায় তাহলে না, জনগণের অভিপ্রায় না। সেই অভিপ্রায়টা আমি জনগণের বলবো না, কারণ জনগণের অভিপ্রায় জামাত ইসলামের আমির সবচেয়ে ভালো বোঝেন আমার বিবেচনা, যেহেতু তিনি একটি বড় পলিটিক্যাল পার্টি, মানে এটা জনগণের অভিপ্রায় ছিল না। উনি কেন ফিরে এসেছেন সেটা উনি বলতে পারবেন, আমি ঠিক জানি না। আপনি হয়তো বলতে পারবেন, আপনি তার দলের একজন নেতা হিসেবে। হয়, এবার আমি একটু পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আমি আমার কাছে যেটা মনে হয়, মার্দিয়া মমতাজ এমপি যে কথাটা বলেছেন সেই কথার থেকে আমি একটা লাইন শুধু ধার করি, সামারাইজ করি। সেটা হচ্ছে যে এই পুরা জুলাই আগস্ট, তার আগে 16 বছর 17 বছরের গুম, নির্যাতন, অত্যাচার, মানুষকে আটকে রাখা বা অকারণে মানুষকে খুন করা, এইটা আসলে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। এখন
একটি কথা, আপনি যেহেতু ডক্টর জাহিদের কথা বললেন, আমি ডক্টর জাহিদের কথা হয়তো ধার করি। উনি এবং ওনার কথা স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল আর না, আওয়ামী লীগ একটা এরকম একটা দল যে মাফিয়া, যে ফেসিস্ট, যে রাজনৈতিক দলগুলির শর্ত পূরণ করে না। আমরা যে রাজনৈতিক দল হিসাবে তার স্বার্থের কথা বা তার আমি এটা কি বলবো, তার অধিকারের কথা বলবো, সেই কোয়ালিফিকেশন আসলে আওয়ামী লীগের নাই। আমি আপনি যদি একটু বলেন যে এটা আসলে কোয়ালিফাই করে কিনা আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি এই রাইটটা পাওয়ার জন্য। আচ্ছা, আমি আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে ছোট একটা কথা বলবো। এমপি মহোদয় বলেছেন যে একাডেমিয়া দিয়ে জীবন চলে না, বাট উইথ রেসপেক্ট 24-এর পুরো আন্দোলনটি হয়েছিল শিক্ষার্থীদের, আর একাডেমিয়াই সেই পাওয়ারফুল করে টু লেট দেম আন্ডারস্টুড কোটা না মেধা কোনটাকে গুরুত্ব দিব, তার অধিকার সম্পর্কে সচেতন করার সেই গুরু দায়িত্ব একাডেমিয়া পালন করেছিল। এবং গণঅভ্যুত্থানের ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশীজন ছিল শিক্ষক নেটওয়ার্ক। এই যে হঠাৎ করে ভুলে যাওয়া এত বড় অংশীজনদেরকে, এটা সত্যিই হতাশাজনক। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে শিক্ষক নেটওয়ার্ক যেটা করেছে সেটা একাডেমিক ডিসিপ্লিনের বাইরে গিয়েই তারা করেছে, একাডেমির ভিতরে আটকে থেকে না? ওকে, আমি এটা কখনোই মনে করি না, বিশেষত এবং স্টুডেন্টও সিলেবাসের বাইরে আসছিল, ওরা ঠিক সিলেবাসে ছিল। এখানে আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব একাডেমিয়ার জায়গা থেকে। তার কারণ হচ্ছে আমরা আমাদের একাডেমিয়াতে আমরা ডেমোক্রেসির পার্ট, আমাদের একাডেমিয়ার অংশ, ভোটাধিকার পার্ট, আমার অধিকারের অংশ কিন্তু আমার একাডেমিয়ার অংশ। এবং আমি যখন ফ্রেঞ্চ রেভলিউশন পড়াই সেটা আমার একাডেমিয়ার অংশ, এটা কিন্তু আমার ডিসিপ্লিনের বাইরে বাইশের অংশ নয়, ঠিক আছে? এবং আরো মনে করিয়ে দিই আপনাকে, আপনি একদম ধরে এই যে আজকে নাহিদ ইসলাম যিনি কিনা বিরোধী দলের চিফ হুইপ, উনি কোন ডিসিপ্লিনের স্টুডেন্ট ছিলেন? উনাকেই প্রশ্ন করেন, উনাকেই জিজ্ঞেস করেন, বা মাহফুজকে জিজ্ঞেস করেন, যারা ওই সময় উপদেষ্টা ছিল। কাজে একাডেমিয়ার কোনো ভূমিকা নাই একদম এই বিষয়টা এইভাবে বলে দেওয়া একজন শিক্ষক হিসেবে আমার জন্য খুবই দুঃখজনক। আমি এটা আসলে এটা গ্রহণ করতে পারছি না। আমি একজন শিক্ষার্থী হিসেবে আপনাকে এই প্রশ্নটা করতে পারি যে ধরেন আপনারা যে ডেমোক্রেসির পার্ট দিয়েছেন একাডেমিতে, সেই ডেমোক্রেসির পার্ট তো শেখ হাসিনার পুরো 17 বছর ধরেই আপনারা দিয়ে গেছেন। সেই ডেমোক্রেসি পাঠের কি কোনো সিলেবাসে কোনো পরিবর্তন, সংযোজন, অভিযোজন, বিয়োজন কিছু হয়েছিল যেটা জুলাই মাসে আপনি একাডেমির একজন লোক হিসাবে, একাডেমিয়া একজন হিসাবে আপনি দাবি করতে পারেন যে জুলাইয়ের আন্দোলনটাও কোনো না কোনোভাবে ট্রিগার্ড বা স্কেল আপ হয়েছিল এই একাডেমির কারণে? এটা কি একাডেমির কোনো মানে সেই জন্য আমি বলতে পারি না যে একাডেমি তো আমাকে আসলে হ্যাঁ, এটাও একটা পপুলার ডিসকোর্সের অংশ। কিন্তু আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কোনো আন্দোলন, যে কোনো এই জন্য ম্যাস আপরাইজিং, এই আন্দোলনটা একদিনে তো হয় না, রাইট? এবার আমি আপনাকে ধরে ধরে মনে করিয়ে দিই, এই যে শিক্ষক নেটওয়ার্কের যে এটি শুরু হয়েছিল ফাহমিদুল উনাকে কেন্দ্র করে, ডক্টর ফাহমিদুল হক কেন্দ্র করে, এবং উনার এগেনস্টে উনি ক্লাসরুমে কি পড়াবেন সেই জন্য তৎকালীন ছাত্রলীগ বা যারা ছিল তারা তার এগেনস্টে অবস্থান করেছে দিল রেখে। কিন্তু বেশ কিছু শিক্ষক যারা মনে করেছে এগুলো ঠিক হচ্ছে না, সেইটা থেকে শুরু, এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি পুরো বুদ্ধিভিত্তিক জগৎ যেখানে করা হয়েছে। আমি আপনাকে এও মনে করে দিই, আপনি খেয়াল করে দেখবেন যে আবরার হত্যা বলেন, বিশ্বজিৎ হত্যা বলেন, প্রত্যেকটা জায়গাতে যতগুলো আপনি বিবৃতি পাবেন সেটা কিন্তু এই শিক্ষক নেটওয়ার্ক খুবই সামান্য, মাত্র তখন শিক্ষক নেটওয়ার্কের লোকজন ছিল 40 জন শিক্ষক বা 20-30 জন শিক্ষক, তারা কিন্তু এটা করেছে। এই স্বীকৃতি তাদেরকে দিতে হবে। এমনকি অন্য জায়গা থেকেও, যখন একাডেমিয়ার জায়গা থেকে বাইরে দিয়েও যদি করেছে, আপনার মনে আছে যে শেখ হাসিনা বলেছিল আমাদেরকে মেনশন করে বলেছিল যে 24-এর আন্দোলনের আগে বুদ্ধিজীবীদের বুদ্ধি উনি পাল্লা দিয়ে মেপে দেখবেন। আমি একটা কথা বলি যে আপনি আসলে একাডেমিস্ট আর একাডেমিয়া মানে সিলেবাস আর শিক্ষকদেরকে এক করে ফেলতেছেন কিনা। যেমন আপনাদের অবদান, শিক্ষক নেটওয়ার্কের অবদান কিন্তু আমরা জুলাই আগস্ট আন্দোলনে কেউ আমরা অস্বীকার করি না। আপনারা রাস্তায় নেমেছেন, সরকার থাকার সময় প্রতিবাদ করেছেন, এবং আসলে এই কথাও ঠিক আওয়ামী লীগ সরকার টিকে গেলে বা থেকে গেলে হয়তো আপনাদের বড় ধরনের ঝামেলাই পড়তে হইতো। কিন্তু মানে উনি যখন তাত্ত্বিক আলোচনাকে বলেন আসলে থিওরি দিয়ে সবসময় এটা হয় না, সেটাকে আপনি মানে আপনার উপরে না নিলেই মনে হয় এটা ঠিক হবে। মানে এটা আপনাকে বলছেন না, এটা থিওরির কথা উনি প্রশ্ন করতেছেন মনে হয়। আমি বলছি কি আমার উপরে নিচ্ছি না, আমি যেটা বলার চেষ্টা করছি একাডেমিয়া কিন্তু এত বিচ্ছিন্ন না, একাডেমিয়া কিন্তু আপনার চিন্তা জগৎকে শেপ করে। তো এখন আপনি যে সিলেবাসের কথা বললেন, আচ্ছা খালেদ ভাই, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ওই অর্থে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি পাঠদান করেন যে শিক্ষক, তার নিজস্ব চিন্তার সাথে ভীষণ যুক্ত, তাই নয় কি? তিনি কিন্তু চাইলেই সেখানে মনে করেন একদম নতুন একটি আর্টিকেল যদি আছে সেটা কিন্তু আমি চাইলেই সেখানে আমার ইসের সাথে ইনকর্পোরেট করতে পারি, আমার এক্সাম্পল গুলোকে আমি ইনকর্পোরেট করতে পারি। এই স্বাধীনতাটা বিশ্ববিদ্যালয়ের 73-এর অ্যাক্টের বিশ্ববিদ্যালয়ের আমাদের থেকে আছে। অ্যাবসলিউটলি। আমি কিন্তু শিক্ষকদের মধ্যে আপনি যাদের কথা বলছেন আপনিও জানেন যে তারা মানে আমার প্রিয়জন, কাছাকাছি মানুষ, তাদের সব
মানে অবদান আমি স্বীকারই করি, কিন্তু আসলে তাত্ত্বিক জায়গা থেকে সবসময় তথ্যের কাছাকাছি থাকা যায় না। ওই জায়গাটাতে আমি 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 আপনার কথা বুঝতে পেরেছি। আমার ধারণা যে মারদিয়া মমতাজও নিশ্চয়ই এই ব্যাপারে পরে নিশ্চয়ই আপনাকে বলবেন বা উনার বুঝটা উনি বলবেন। আমি যদি পরে একটু আগাই, যে আওয়ামী লীগকে কি আপনার কাছে মনে হয় যে একটু অপ্রাসঙ্গিক কিনা, যে দীর্ঘ 2-3টা খারাপ নির্বাচন, যতগুলি ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনগুলি প্রভাবিত করে ধ্বংস করার চেষ্টা করা, সরাসরি দুর্নীতিতে অংশগ্রহণ করা? দেখেন, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছি যখন আমাকে আপনাকে প্রশ্ন শুনতে হয়েছে যে আপনারা উন্নয়ন চান না গণতন্ত্র চান, মানে উন্নয়ন এবং গণতন্ত্র হচ্ছে মুখোমুখি। তো সেই ব্যাপারটাও যদি আপনি একটু বলেন যে এটা আসলে। না, এখানে দুঃখ কি জানেন, আমাদের সমস্যাটা যেটা, আপনি যে কথাটা বলছেন সেটার আগে উত্তরটা দিয়ে নিই। আমার কাছে যেটা দুঃখ লাগে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার সকল শর্ত এবং সকল কন্ডিশন আমরা লুজ করেছি। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হতো, আমি বারংবার এই কথাটা আবার বলছি। এই যে আমি এবং আপনি আজকে কথা বলছি, এটাই তো প্রমাণ করে যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক না। রাইট, আমি একমত। আমারও আজকে আওয়ামী লীগ নিয়ে অনেকগুলি। আপনি টেলিভিশনের চ্যানেল ঘোরান, আপনি টিভির চ্যানেল ঘোরান, আপনি এসেই দেখেন প্রত্যেক জায়গায় এই যে তাকে অপ্রাসঙ্গিক, যেটা আমি প্রথমেও বলছি, আমি আবারও বলছি। কিন্তু আপনি যদি আজকে আওয়ামী লীগ ইলেকশন করতে দিতেন, সে যখন একটা খুবই মানে হয়তোবা 1-2টা আসনও নাও পেতে পারতো, তার অবস্থান কিন্তু ওই জায়গায় ছিল, তখন আমি আপনি কি আলাপটা করতাম না? এই যে আপনি প্রাসঙ্গিক করার সকল উপকরণগুলোকে আমাদের করে রেখেছে। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার, বিকজ একাডেমিয়া এখানে ফেল করছে, বুঝছেন? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা মারদিয়া মমতাজ এমপির কাছে একটু যাই। যেসব নির্বাচনী আসনে এবং জেলা বিরোধী দলের এমপিরা রয়েছেন, সেখানকার এলাকার উন্নয়ন তদারকির দায়িত্ব বিএনপি তাদের সংরক্ষিত নারী এমপিদের দিয়েছেন। এক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা এটাও বলছেন যে নারী এমপিদের যেহেতু নির্দিষ্ট কাজ নেই, তাই এদের এভাবে যুক্ত করা হয়েছে। মানে আপনার টেকটা একটু শুনতে চাই যে আপনারা যারা বিরোধী দল থেকে সংরক্ষিত আসনের সদস্য হয়েছেন, আপনারা সংসদের বাইরে কি ভূমিকা রাখতে পারছেন আসলে? ওকে, এখানে আসলে 3টা বিষয় আছে। তার আগে আমি আপনাকে একটা কথা বলি, এক কথায় জবাব দিই, এবং আমি পরে এটার ব্যাখ্যা করব যে আওয়ামী লীগকে আসলে কোনোদিন অপ্রাসঙ্গিক হতে দেওয়াই যাবে না। আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হতে পারবে না, রাখতে হবে। কেন? আমি এটার জবাবে বলছি। যে প্রশ্নটা করেছেন, এটা খুব দুঃখজনক একটা ব্যাপার। আমরা এমপি হওয়ার পরে জানতে পারলাম যে এটাই নাকি নিয়ম, যে এই যে টিআর কাবিখার পয়সাগুলো আসে, এগুলো বিরোধী দলের এমপিদেরকে কখনো দেওয়া হয় না, এটা সরকারি দলের এমপিরাই পেয়ে থাকেন। এখানে 2টা ঝামেলা। একটা হচ্ছে একজন নির্বাচিত এমপি তাহলে তার এলাকায় কাজ দিতে পারছেন না, এটা জনগণের মধ্যে গণতন্ত্রের প্রতি অনাস্থা, অশ্রদ্ধা তৈরি করে। 2, আরেকটা যেটা ঝামেলা হয়, দেখেন বরাদ্দ কিন্তু হয় 350 জনের নামেই। তাহলে বিরোধী দলের আসনের যে 77টি আসনের যে বরাদ্দ, সেটা তাহলে কে খেয়ে ফেলছে? এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কেউ ফিল আপ করছে না। এবং মজার ব্যাপার হচ্ছে এই ট্রেডিশনটা অনেক আগে থেকে নাকি বাংলাদেশে চলে আসছে। আমরা সরাসরি ত্রাণ মন্ত্রণালয়ে কথা বলেছি, আমাদেরকে জানানো হয়েছে যে এটা অনেক আগে থেকেই চলে আসছে। এই কারণেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হতে দেওয়া যাবে না। আমাদের দেশে একটা কথা বলে যে বেয়াদবের থেকে আদব শিখতে হয়। হ্যাঁ, তাহলে আমাদেরকে পদে পদে মনে রাখতে হবে, যেই পদে হেঁটে, যেই পায়ে হেঁটে, যেই রাস্তা দিয়ে হেঁটে এই জায়গাটায় আওয়ামী লীগ এসে পৌঁছেছিল, সেটাকে আমাদেরকে শুরুতে স্টপ করতে হবে। আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখেন, নারী এমপিদেরকে ঠিক বিরোধী দলের আসনগুলোতে দেওয়া, এটার পেছনে আবার একটা এক্সকিউজ দেওয়া, এটা চরমভাবে একজন এমপির এবং জনগণের সাংবিধানিক ক্ষমতার লঙ্ঘন, সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কিভাবে দেখেন, একজন নির্বাচিত এমপি সেখানে পয়সা খরচ করতে পারছেন না, মানুষকে কাজ দিতে পারছেন না, আর সেখানে একজন সংরক্ষিত নারী আসনের এমপি গিয়ে সেখানে খরচ করছেন, এবং তাহলে এম্পাওয়ারমেন্টের যে ইমব্যালেন্স তৈরি হচ্ছে, এটা তো অসাংবিধানিক। আরেকটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে নারী আসনে যাদেরকেই দেয়া হচ্ছে, সেটার পেছনে যে এম্পাওয়ারমেন্টের থিওরি, সেটা হচ্ছে তিনি হয়তো তার যেটা নির্বাচনী এলাকা, কিংবা তিনি একটা এলাকা বেছে নেবেন এবং ভবিষ্যতে যেন তিনি সরাসরি নির্বাচনে আসতে পারেন, তার প্রিপারেশন নেবেন। এটা না করে অনেককে আমরা দেখছি যে এমন জায়গায় দেওয়া হচ্ছে, সেটা ইভেন তার কাছে ধারেও না, কিন্তু দেওয়া হচ্ছে ওখানে একজন বিরোধী দলীয় এমপি আছেন। তো এভাবে পুরোটা সিস্টেম আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এটা অন্যায়, অন্যায্য। ওকে, আমি আপনাকে একটু আপনার কথা একটু মনে করে দিই। আপনি যখন জামায়াতের মনোনয়ন পেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হলেন, তখন আপনার একটা পুরনো কথা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে। সেটা হচ্ছে যে আপনি সরাসরি নির্বাচনে অংশ নেওয়া নারীদের ট্রফি, মানে কোট আনকোট ট্রফি বলে নারী রাজনীতিকদের দক্ষতার প্রতি একটা সন্দেহ করেছিলেন। আমাদের এখানে যারা জামায়াতের শীর্ষ নেতারা আছেন, মানে আমার যাদের সাথে কথা বলার, তারা বলেছিলেন যে আগামী দিনে তারা প্রার্থী করতে প্রস্তুত হয়েছেন। এখন আপনি নির্বাচনে জামায়াত যেহেতু সরাসরি আসনে প্রার্থী দেয় নাই, এবং আপনিও বলছিলেন যে তারা তো আসলে কিছু করতে পারেন, ট্রফি। এখন আপনি নিজে যখন সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন, তখন দুটো ব্যাপারে একটু আপনি যদি বলেন যে সংরক্ষিত আসনের এমপিদের কি আসলে তারা নিজেদের থেকে কাজ করতে পারবেন কিনা, আপনি কিছুটা ব্যাখ্যা করেছেন। আর জামায়াত সরাসরি নির্বাচনে
নেওয়ার জন্য নারী নেতৃত্বকে প্রস্তুত করছে কিনা? প্রস্তুত করছে কিনা সেটার রেজাল্ট তো আপনারা মনে হয় দেখছেন। সংসদে তারা প্রতিনিধি পাঠিয়েছেন, কাজ করছেন। আমি যে কথাটি বলেছিলাম, সেটা আমি সংরক্ষিত যদিও আসনে, এই মানে পর্যন্ত সরাসরি নির্বাচনে জি জি সরাসরি নির্বাচনে জি দেওয়ার জি জন্য। হ্যাঁ, সংরক্ষিত আসনে পাঠিয়েছেন, ইজ পার্ট অফ দ্য প্রসেস, রাইট? তো আমি যেটা বলেছি সেটা সংরক্ষিত আসলে আসনে কিন্তু জামাত ইসলামী আগেও পাঠিয়েছিলেন, মাধ্যমে মমতাজ, আপনার মনে থাকবে। বর্তমান তিনি আমির আছেন, তার জি একবার দুইবার, একবার দুইবার, ইটস নট একবার দি তিনবার। স্টার্টিং, এই জি 2026 এর এটা স্টার্ট না। না কিন্তু। তো জি। সেই জন্য আমি বলতেছিলাম যে এইটা সরাসরি নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসাবে জামাত ইসলামী নারীদের দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে কিনা, এটি আমাদের জামাতের শীর্ষ নেতারাই বলেছিলেন। জি করছে, এবং এই ব্যাপারে কোনো দ্বিমত দলের ভিতর ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে সক্ষমতার অভাব। কেন? এটা মনে হয় অনেকবার আমি বলেছি অনেক জায়গায় যে 17 বছর ধরে যারা পুরুষরা বাসায় থাকতে পারেন না, এবং নারীরা তো দূরের কথা, পুরুষরাই অনেক সময় রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারে না। আপনি দেখবেন যে আমাদের এমপিরা তো বেশিরভাগ নতুন, ইভেন আগের এমপিও নন, আগে এমপিও ছিলেন না। এমনও অনেকে আছেন যে বিদেশ থেকে এসেছেন এবং দেশের মানুষের সাথে কাজ করে ভোট নিয়ে তারপর সংসদে এসেছেন। আমি যেটা বলেছিলাম, আমি আরেকবার, সম্ভবত এটা 10বার হবে, আপনার কাছে একটু স্পষ্ট করি। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে এই যে নারী নেতৃত্ব আসবেন, সেটা হওয়া উচিত তৃণমূল থেকে। কোনো না কোনো কারণে আমরা দেখি যে এই যে সংরক্ষিত নারী আসনের ব্যাপারটা, এই যে কোনো কোটা থাকে হচ্ছে, কোটাকে যেন একটা সময় এরাডিকেট করে ফেলা যায় সেজন্য, তাই না? তো এখানে আমরা দেখি যে কোটা দিয়ে এখানে নারী আসনে তাদেরকে অনেক সময়, আমি যেটা সরাসরি নির্বাচনের ক্ষেত্রে বলেছিলাম, যে এখানে পরীক্ষিত নেত্রীদেরকে না এনে আনা হচ্ছে এমন কিছু মানুষকে যারা হয়তো কারো মা, কারো স্ত্রী, কারো বোন। কিন্তু জামাত এইভাবে জাস্ট দেওয়ার জন্য দেওয়া, এভাবে দিতে চাইনি দেখেই ওই সময় আমি এই শব্দটা বলেছি। এটা কিছুতেই সমস্ত নারী এমপি অথবা সংরক্ষিত আসনের নারী এমপি কারোর জন্যই অ্যাপ্লিকেবল না। এটা জাস্ট একটা কেসের কথা আমি বলেছি, হ্যাঁ। এবং এই কথাটা আমার নিজের থেকেও পুরোটা না। আপনি যদি যারা বিএনপির এই এত বছর পরীক্ষিত নেত্রী ছিলেন, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, যারা সরাসরি নির্বাচনে সিট পান নাই, হতাশ হয়েছেন, কান্নাকাটি করেছেন, হয়তো সংরক্ষিত আসনে তাদের কিছু জনকে অ্যাকোমোডেট করা হয়েছে, তাদের সাথে কথা বললে এর চাইতে আরো বেশি কথা শুনতেন ওনারা যদি বলতেন, তাই না? আমার মনে হয় এখানে দ্বিমতের কিছু নাই। আমি আসলে ঠিক বুঝতে পারিনি যে আপনি বলছেন যে তৃণমূল বা প্রকৃত নেতা, আপনি কি ওই ক্যাটাগরিতে, মানে তৃণমূল ক্যাটাগরিতে, মানে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি একজন প্রকৌশলী, বা আমরা একজন ডাক্তার, তাদেরকে কি আমরা তৃণমূলের প্রতিনিধি বলবো? বা মানে মানে জামাতে ইসলামী যাদেরকে পাঠিয়েছেন তারা কি আসলে তৃণমূলের প্রতিনিধি, তৃণমূলের নেতৃত্বের প্রতিনিধি, নাকি কোনো না কোনোভাবে কারো না কারো কাছে মনে হয়েছে যে এদের আমার পাঠানো দরকার? মানে জামাত ইসলামীর যারা পাঠিয়েছেন, জামাত ইসলামী এনসিপি মিলে, তারা আসলে মানে কারা, মানে তারা তৃণমূলের সংরক্ষিত আসনে, সংরক্ষিত আসনে, রাইট? তাহলে আমাকে একটু সময় দিতে হবে। আমি যদি আপনাকে বলি, এখানের প্রত্যেকেই জামাতের যে কেন্দ্রীয় শুরা, সেটার ভোট হয়, এবং এটাতে 41% নারী সদস্য আছেন। সেটার ভোটেই নির্বাচিত হয়ে তারা সংরক্ষিত আসনের জন্য 12 জনকে সিলেক্ট করেছেন। পরে সেটা থেকে আরো শর্টলিস্ট করা হয়। এবং আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ইতিহাস দেখেন, আমি নিজে 2013 থেকে আন্দোলনের সাথে জড়িত। আপনি না জানতে পারেন, আমার ক্যাম্পাসে প্রত্যেকটা মানুষ জানেন, ইনফ্যাক্ট যারা তখন ক্যাম্পাসে ছিলেন তারা জানেন, আমিও জানি, আমি সবার কথাই জানতে চাই। হ্যাঁ, তাহলে এরকম প্রত্যেকেই কিন্তু মোটামুটি প্র্যাকটিস করে উঠে আসে। একজন ভাইস চেয়ারম্যানও আছেন যিনি বগুড়ায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, তো এখানে আমি মনে হয় না এই প্রসেসের মধ্যে কোনো ভুল দেখতে পাই। ফেয়ার এনাফ। আপনি বলছিলেন যে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তো জামায়াতে ইসলামীর যারা পুরুষ আছেন, ছেলে আছেন, তাদের পক্ষেই রাজনীতি করা সম্ভব হয় নাই। তাহলে আপনারা যারা রাজনীতি করতে পারলেন, মানে তারা কিভাবে করলেন? আচ্ছা, দলের ফিলসফি নিয়ে রাজনীতি করা, নিজেদেরকে এডুকেট করা, মানুষের কাছে যাওয়া এক, আর নির্বাচনের রাজনীতি করতে পারা কিন্তু আরেক। ওকে, সেটা তো কোনো চর্চাই বাংলাদেশে ছিল না। ওকে, তো এই ক্ষেত্রে পুরুষ এবং নারীর মধ্যে একটু তফাৎ, মানে যেহেতু ছিল না, সেটা ছেলেদের জন্য ছিল না, মেয়েদের জন্য ছিল না, সেটা তো পুরুষের জন্য ছিল বা নারীর জন্য ছিল না, ব্যাপারটা তো এরকম না। যেহেতু ছিল না, আপনি তো দলের ফিলোসফি নিয়ে যেতে পারলেন, তাহলে নির্বাচনের মাঠে আপনি যেতে পারবেন না, এটা আপনি বা আপনার দল কেন মনে করলেন? না, এবারের নির্বাচনে আসলে ইনফ্যাক্ট আমাকে বলা হয়েছিল, আপনি জানেন, ঢাকা 18-র ব্যাপারে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। আমি আসলে রাজি হই নাই, কারণ নিরাপত্তার অবস্থাটা ভালো না, এবং পরে দেখেছি যে আসলে এটা খুব রিস্কি সিদ্ধান্ত হতো। আপনি দেখেন, ঢাকা 10-এ আমাদের কর্মীদের ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মহিলা কর্মীদের, which has never happened in Bangladesh before. আপনি দেখেন, সে নোয়াখালী থেকে শুরু করে সাতক্ষীরা, বগুড়া, বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে, চিটাগং। হ্যাঁ, তাহলে এই নিরাপত্তার একটা টেনশন সবার মধ্যেই ছিল। এবং আপনি যদি অ্যাপ্রক্সিমেটলি, আপনি যদি প্রপোর্শনেটলি, আপনি যদি বিএনপির দিকে তাকান, অলমোস্ট একই সিনারিও। আমার মনে হয় একই সিন। আমার শুধু এটা আমার এই সিরিজের শেষ প্রশ্ন। আমি আপনাকে কিন্তু এইবারের ইলেকশনেও আপনি নিজে নির্বাচন করেন নাই, কিন্তু নির্বাচনে আমি অনেক সক্রিয় দেখেছি, আপনাকে স্ক্রিনে দেখেছি, স্ক্রিনে বাইরে দেখেছি। যখনই আপনি সময় পেয়েছেন আপনি ভোট চেয়েছেন, জামায়াত ইসলামের আদর্শের পক্ষে কথা বলেছেন। তো সেইটা রিস্কি না?
প্রার্থী হলে এটা রিস্কি ব্যাপারটা এরকম কেন? মানে আপনি আরেকজনের পক্ষে বলতে পারবেন, আপনি আপনার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন না, মানে এইটা ব্যাপারটা এরকম কেন? বা একজনও পাওয়া যাবে না নারী? না, পাওয়া যাবে না সেটা আমি বলি নাই, পাওয়া যাবে না এটা যে দল খুব পলিসি করে এটাকে বন্ধ করেছে বিষয়টা সেটা না। হ্যাঁ, এর সবগুলো জিনিস ধাপে ধাপে আসতে হয়। সবগুলো জিনিস যেহেতু জামাতের এ পর্যন্ত এই ব্যাপারে অভিজ্ঞতা নাই, কিন্তু দ্বিমত নাই, জামাত হয়তো চেয়েছে ধাপে ধাপে আসবে, হয়তো দু এক জায়গায় কাউকে অ্যাপ্রোচ করা হয়েছে, তারা রাজি না হলে সেই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো হয়েছে। হ্যাঁ, প্রত্যেকেরই তো নিজের সিদ্ধান্ত নেওয়ার একটা রাইট আছে, কিন্তু আপনাকে আমি একটা বেসিক জায়গায়, আমার মনে হয় আপনি এটা জানেন, কিন্তু আমি জাস্ট একটু মনে করাই দিই। দেখেন, স্ক্রিনে কথা বলা, আমাকে একটা চ্যানেলের গাড়ি নিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে সেটা, আর 24/7 একটা এলাকায় অবস্থান করা, নির্বাচনের কাজ করা, এটা আলাদা কথা। আপনি জানেন যে শুধু স্ক্রিনে কথা বলেন, আপনি সরাসরি ক্যাম্পেইনে অংশ নিয়েছেন বিভিন্ন জায়গার মধ্যে থেকে, আপনি মানে আমরা যতটুকু, কারণ অনেক প্রার্থী একসাথে, তো আমরা যতটুকু দেখেছি এর মধ্যে থেকে আপনার আসলে উল্লেখযোগ্য ভূমিকাই ছিল, আপনি আমার থেকে ভালো জানেন। সবসময় শুধু আমি না, এখানে তো অনেকের ভূমিকা ছিল। হ্যাঁ, এখানে অনেক মহিলা ভূমিকা ছিল। সেটাই প্রশ্ন ছিল যে আপনি মিছিলটা করতে পারতেছেন আপনার, মানে ওয়েল, এটা আপনি হয়তো মানে আপনার মতো করে আপনি জবাব দিয়েছেন। আমি একটু ডক্টর করিমের কাছে যাই। আমার প্রশ্ন, মানে ডক্টর রেজানা করিম স্নিগ্ধা, যে সংসদে বাজেট অধিবেশন চলছে, তো স্পিকার বা ডেপুটি স্পিকারকে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংসদ সদস্যকে, আমি আপনাকে প্রশ্নটা করে আমি আমাদের যেহেতু একজন মাননীয় এমপি আছেন তার কাছেও আমি একটু জানতে চাইবো যে প্রতিদিনই কোনো না কোনো সংসদ সদস্যকে বলতে বাধ্য হচ্ছেন যে বাজেট নিয়ে কথা বলুন, প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলুন, এমনকি অনেক সময় এক্সপান্ডও করতে হচ্ছে। আপনি জানেন যে বিএনপির কোনো একজন এমপি হয়তো মানে মেয়েদের পোশাক নিয়ে একটা কথা বললেন, মানে সেইটার মধ্যে গল্প, এবং আপনি জানেন যে মানে আমার একদমই পছন্দ হয় নাই উনি যে কথাটা বলছেন, সেটা আমি জানি না। আবার আরেকজন জামাতে ইসলামের এমপিকে দাবি করতে হলো যে মুক্তিযুদ্ধে তিনি শহীদের সন্তান, তার দাদাও শহীদ, তার বাবাও শহীদ। মানে কেন সংসদ টিভিতে এমপিদের নাম পদবি দেখা যাচ্ছে না, এগুলি নিয়ে আলোচনা হচ্ছে। মানে আপনি আসলে এটা কিভাবে দেখতেছেন যে মানে এটা কেন হচ্ছে, যে এটার কারণটা কি? মানে আমি মানে অভিজ্ঞতার ইয়াটা আমি নিতে চাই না কেন, মানে অভিজ্ঞতার যুক্তিটা আমি নিতে চাই না হচ্ছে এই কারণে যে এগুলি অভিজ্ঞতা না, এগুলি কমন সেন্স। আপনি 5 জন লোক থাকলে আপনি কোন কথা বলবেন না, এটা কমন সেন্স। এটা আপনি সংসদে হোক, আপনি ঘরে ডাইনিং টেবিলে হোক, দিস ইজ কমন সেন্স। আচ্ছা, না, এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় আপনি যেটা বললেন, আমি আসলে এখানে আরো দুটো বিষয় অ্যাড করবো। ওই যে আবারও যেটা বলতে হচ্ছে, একাডেমিক ক্যান নট বি ডিসমিসাল। আপনি সংসদে কি করতে পারেন, কি বলতে পারেন, কি বলতে পারেন না, সেই বিষয়ে যে ধরনের বোঝাবুঝি দরকার, আমি খুব স্ট্রংলি দ্যাটফুইন ভাষায় বলতে চাই, সেটা বর্তমান সংসদকে কেন্দ্র করে না, কিন্তু অতীতের সংসদকেও কিন্তু আমি মেনশন করেই বলছি যে এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয়েছে একদম বাইরের জায়গা থেকে আমাদের সাংসদদের হয় ধারণা নেই বা তাদের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান নাই। এটা কিন্তু এই সংসদকে মাথায় রেখে বলছি না, অতীতের সংসদের ক্ষেত্রেও কিন্তু আমি কথাটা বলছি। আপনি যখন একটা ফর্মাল সেটিং এ থাকবেন, সেই ফর্মাল সেটিং আপনার ভাষা কি হবে, আপনি কি ধরনের তথ্য দিবেন, এবং সেই তথ্যের যুক্তিকতা কি, উপাত্ত রেফারেন্স সোর্স কি, এগুলো বলে এটা যে একটা সিরিয়াস আলাপ, সেই ট্রেনিংটাই আমি আসলে দেখি না। আপনি বলেছেন